সবাই হাই করে দাও। চলো, আমাদের সব ব্রেকফাস্ট নেওয়া হয়ে গেছে, ফাইনালি বসে গেছি ফ্লাইটে। আমরা এন্টারপ্রাইজ থেকে গাড়ি নিয়ে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ বুধবার, সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে এডিটিং করতে বসেছি, তাই ঘড়িতে যে টাইম কতটা এগিয়ে গেছে দেখাই হয়নি। আর বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি, যদিও এখন একটু কমেছে। অন্যদিন এরকম সকালবেলা উঠেই যদি মেঘের মুখভার দেখি, আমারও মনটা যেন এরকম ভারী ভারী হয়ে যায়। কিন্তু আজ সকাল থেকেই আমার বেশ ভালো লাগছে, কারণ আগামীকালই আমরা রওনা দেব সকালবেলায়। তাই একটুখানি চিন্তাতেই আছি গাছগুলো কীরকম থাকবে, বিশেষ করে বাইরে যেই গাছগুলো আছে। এত গরম পড়েছিল মাঝখানে, গাছগুলোকে দুবেলা জল দিতে হচ্ছিল। এখন যদি বৃষ্টি না হয় তাহলে কে এসে দুবেলা জল দেবে? একজন বন্ধুকে তো বলেছি, সে এসে একটু একটু দেবে। তারপরে দেখলাম ওয়েদারে যে এখন পরপর কিছুদিন বৃষ্টি আছে, তাহলে আর চিন্তা নেই। সেই জন্য আজকে বৃষ্টি হচ্ছে দেখে মনটাও বেশ খুশি খুশি হয়ে গেল। যাক, আর অতটা চিন্তার কিছু নেই, বৃষ্টি হতে থাকবে। কিন্তু বলা যায় না, ওয়েদার তো মাঝে মধ্যেই চেঞ্জ হতে থাকে। আর আজকে ঘরের গাছগুলোতেও একটু ভালো করে জল দিয়ে যাব, যাতে আর 8-10 দিন জল না দিতে হয়। এখানে যে এই যে স্পাইডার প্ল্যান্ট গাছটা আমি জলের মধ্যে রেখেছি, জলের মধ্যেই গ্রো করে, কি সুন্দর। তাই জলটাকে চেঞ্জ করে আবার বাটিটা ভর্তি করে জল রেখে গেলাম। বাকি সব গাছগুলোতেও অল্প করে জল দিয়ে দিচ্ছি। আসলে বেশ কিছুদিন ধরে আমি গাছগুলোতে আর জল দিইনি, কারণ জল দেওয়া থাকলে আবার যদি জল দিই তাহলে তো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় রুটগুলো। তাই ভাবলাম একটু ড্রাই হয়ে যাক, তারপরে ভালো করে যাওয়ার আগে জল দিয়ে যাব, একদম ভালো করে, যাতে মাটিটা ভিজে যায়। আর 8-10 দিন যাতে আর জল না লাগে। এমনিই আমি 10 দিনে একবার জল দিই ঘরের গাছগুলো। আজ তো বুধবার, আমি রাত্রেবেলায় আমার ব্লগ আপলোড করি, তাই সকালবেলা উঠেই আজকে ব্লগ এডিটিং করতে বসে গেছি। কারণ একটু তাড়াহুড়ো তো থাকবেই, তাই একটু কাজটা এগিয়ে থাকলে রাত্রেবেলা ইজি হবে। আর আজকে একটু তাড়াতাড়ি শুয়েও পড়বো, কারণ আমাদের আগামীকাল ফ্লাইট সকালবেলাতেই, প্রায় 8:50 না 55-তে। তাহলে আমাদের বাড়ি থেকে প্রায় 6টা থেকে 6:15-র মধ্যে বেরিয়ে পড়তে হবে। আর আগামীকাল বৃহস্পতিবারে আমার লক্ষ্মী পুজোও থাকে। আর বৃহস্পতিবারে কোথাও বাড়ির বাইরে গেলেই না মনটা কীরকম একটা খুঁতখুত করে, তারপরে আবার ফ্লাইটে। সেই জন্যই একটুখানি ভাবলাম সকালবেলা একটু উঠেই ঠাকুরের পুজোটা দিয়ে নেব। তাই আজকেই ভাবছি সমস্ত কিছু রেডি করে রাখবো, মানে যা যা পুজোর আয়োজন, যেমন বাসন ধোয়া, সমস্ত কিছু করে একদম রেডি করে রাখবো, যাতে সকালবেলা উঠেই ভালোভাবে পুজোটা তাড়াতাড়ি সেরে নিতে পারি। আর এই যে রাত্রে যা খাবো সেই রান্নাটাও করে রাখছি, কারণ শেষ মুহূর্তে দেখবেন অনেক গোছাগাছি থাকে, একটুখানি আরও অনেক বাইরের কাজ থাকে, যেগুলো একটু গুছিয়ে যেতে হয়, যেহেতু অনেক দিনের ব্যাপার, সেই জন্য। তাই এখানে আজকে কি আর করব, ডিমের ঝোলই করে দিলাম। সবই তো শেষ মোটামুটি, ফ্রিজে শাক সবজি যা ছিল, তাই ডিমই আছে, ভাবলাম একটু ডিমই করে দিই। এই যাবার আগে আর ফিরে এসে কোথাও, মানে যখন যাই আর ফিরে আসি, তারপরেই ডিমের ঝোল বরাদ্দ, কারণ এগুলোই ফ্রিজে থাকে, দুধ আছে, ডিম আছে, তো এগুলোতে মোটামুটি কাজ চলে যায়। তো যাই হোক, সেই জন্য 1 কড়া ডিমের ঝোল করে দিচ্ছি রাত্রে খাবো বলে। আর গতকাল যেসব রান্নাগুলো করেছিলাম সেগুলো আমাদের দুপুরে হয়ে যাবে, সেগুলো অনেকটাই আমাদের আছে, মানে বেঁচে গেছিলো কালকে খাবার পর, ব্যাস হয়ে যাবে। আগামীকাল ঘড়িতে 4:50-এ অ্যালার্ম দেব, তাড়াতাড়ি উঠতে হবে, যেহেতু 6টার মধ্যে বেরোনো। উঠে একটুখানি স্নানটা করে তারপরে পুজোটা দেব। আর এখানে দেখুন ডিমের ঝোলটাও বসিয়ে দিয়েছি, আলু ডিম তো ভেজেই নিলাম। এখানে আবার কড়াতে তেল দিয়ে একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতাটা দিয়ে দিলাম, ওই আমি যেভাবে করি। তারপরে পেঁয়াজটাকে ভালো করে একদম লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু টমেটো দিয়ে দেবো, টমেটোটাও ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব।
আগামীকাল যাব বলে মনের মধ্যে তো আনন্দ হচ্ছেই, আবার একটু বুকটা দুরুদুরুও করছে। কদিন ধরেই বলছিলাম না একটু টেনশন হচ্ছে। আসলে কোথাও যাবার আগে বেশ কিছুদিন আগে থেকেই আমার কীরকম একটা টেনশন, মানে একটা চাপা টেনশন শুরু হয়ে যায়। এক তো গোছানো, ঘর ছেড়ে যাব, ঘরে এত গাছ আছে, তারপরে ট্রাভেলের সময় একটু এখন চিন্তাই হয়। তারপরে তো দেখছেনই চারিদিকে যা ঘটছে, সেই সবগুলো তো মাথার মধ্যে ঘুরতেই থাকে। তাই পেটের মধ্যে সবসময় একটা কীরকম গুড়গুড় গুড়গুড় করতেই থাকে। যাই হোক, এখানে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে মশলাটাও দিয়েছি। মশলার মধ্যে আছে আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি নুন আর মিষ্টি। নুন মিষ্টিটা দিয়ে একদম কষাই, তাহলে খুব সুন্দর রঙটা আসে। তারপরে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসে। মশলা যত কষানো হয় ততই কিন্তু ভালো টেস্ট আসে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে যে ডিম আর আলুটা ভেজে রেখেছিলাম সেটাও অ্যাড করে দেব। তারপরে ডিম, আলু, মশলা ভালো করে কষিয়ে নেব। আর ডিমগুলোর মধ্যে একটুখানি করে কেটে দিলে খুব ভালো মশলাটা ঢুকে যায়, ঝোলটাও ঢোকে, খুব ভালো একটা টেস্ট আসে। দেখুন এখানে মশলাটা কষানো হয়ে এসছে, তেল ছেড়েও বেরিয়ে এসছে। এবারে ডিম আর আলুটা অ্যাড করে দিলাম। ডিম, আলু, মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। গরম জল করে রেখেছিলাম, এবার গরম জলটা দিয়ে দিলাম। বেশ অনেকটাই পাতলা ঝোল করব, আর ঝোলটা একটু বানিয়ে রাখছি। বেশ গরম গরম পাতলা ঝোল খেতে ভালো লাগে, তবে রাত্রে খাবো তো ঝোলটা একটুখানি কীরকম গাঢ় হয়ে যায়, তাই একটু পাতলাই বানালাম। চলুন এবার ঢাকা দিয়ে দিই, এটা হতে থাক। তারপরে আর যা যা কাজ আছে সেগুলো এর ফাঁকে সেরে নেব। এখানে দেখুন ডিমের ঝোলটা রেডি হয়ে গেছে, ঝোলটা অনেকটাই কমে গেছে, আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। ডিমের ঝোলে লাস্টে একটুখানি ঘি, গরম মশলা দিলেও কিন্তু খুব ভালো লাগে। গরম মশলা না দিলেও অন্তত ঘিটা দিলেও বেশ ভালো একটা টেস্ট আসে। রান্নাবান্না সেরে চলে এসেছি ওপরে। যা যা নিয়ে যাব সমস্ত এখানে গুছিয়ে রেখে দিয়েছি। টয়লেটারি যেই জিনিসগুলো থাকে সেগুলো তো সব নিয়ে নিয়েছি, কিন্তু জামা কাপড়গুলো আমি যা যা নেব এখানে এক সাইডে রেখেছি, কারণ এগুলো গোলকই গুছিয়ে দেয়। চেষ্টা করছি আমি, কারণ ও এত সুন্দর করে ফাঁক ফোঁক করে জামা কাপড় ঢুকিয়ে অনেকটা জায়গা বাঁচিয়ে দেয়, তাই ভাবলাম ওই গুছালে ভালো। তবুও চেষ্টা করছি কিছুটা কাজ ওর হালকা হয় যাতে। যেহেতু অনেক দিনের জন্য বেড়াতে যাচ্ছি, তাই জামা কাপড়ও নিতে হবে বেশ কিছু, এবং কেন নিতে হবে সেটাও আপনাদের আগের ব্লগে জানিয়েছি। ডেল্টা এয়ারলাইন্স থেকে আমাদের 3টে এরকম কেবিন লাগেজ আর 3টে ব্যাকপ্যাক ফ্রি দিয়েছে, যেগুলোতে আমরা ভালো জামা কাপড়গুলো নিচ্ছি। আর একটা বড় ব্যাগ, মানে যেটা 23 কেজির একটা ব্যাগ আমরা নিয়েছি, সেটা অবশ্যই আমাদের কিনতে হয়েছে। আর এখানে এই ছোট ছোট ট্রলিগুলোতে আমাদের যে ভালো জামা কাপড় সেগুলো একদম সেট করে এখানে নিয়ে নিচ্ছি, যাতে আর ওখানে গিয়ে ভাবনা চিন্তা করতে না হয় কোনটার সাথে কোনটা পরবো। একদম বের করব আর পরে রেডি হয়ে যাব। ওখানে গিয়ে এত প্যাকটা আমাদের শিডিউল থাকবে যে আমাদের এত চিন্তা ভাবনা করার আর সময় থাকবে না, মানে কোনো মতে ঘুমোবো, উঠবো আর বেরোবো, এই রকম আমাদের করতে হবে। সেই জন্য এখানে সমস্ত কিছু ভেবেচিন্তে নিয়ে নিচ্ছি। আর বড় যে লাগেজটা থাকবে সেটার মধ্যে আমাদের সমস্ত টয়লেট্রি, তারপরে ওষুধপত্র, আমাদের বেশ কিছু জুতো নিতে হবে, তারপরে গরমের জামা কাপড়, মানে ঠান্ডায় পরার জামা কাপড়ও নিতে হবে। তো সেগুলো সবার নেব, প্লাস আমরা হোটেলে যেই জামা কাপড়গুলো পরবো 3 জনের একসাথে ওই বড় ব্যাগটাতে নিয়ে নেব। আর এখানে দেখুন ছোট ব্যাগটাতে আমরা ভালো জামা কাপড়গুলো নিচ্ছি, তার কারণ এগুলো যে যার 3টে ব্যাগে 3 জনের থাকবে, যাতে ভালো জামা কাপড়গুলো চাপাচাপিতে নষ্ট না হয়ে যায়, মানে রিঙ্কলস না পড়ে যায়। প্রথমে ভেবেছিলাম আমাদের আর একটা বড় ব্যাগও নিতে হবে, মানে এই একটা বড় ব্যাগ তো কিনেছি, আর একটা বড় ব্যাগও আমাদের কিনতে হবে। তারপরে গোলক বলল ছোট ছোট ব্যাগগুলো নিই, কারণ এগুলো যখন ফ্রি দিচ্ছে এগুলোই নিয়ে যাই, এত ব্যাগ নিয়ে গিয়ে লাভ নেই, এই 3টে ছোট ছোটোতে দেখো হয়ে যাবে আমাদের। আর সেভাবেই গুছিয়ে ভালোভাবে নিয়েছি। ক্রিম, শ্যাম্পু যা নিয়েছি সব যে ট্রাভেল প্যাক হয় সেগুলো নিয়েছি। তারপরে হোটেলে তো দেবেই, বাকি অ্যাডজাস্ট করতে হবে, আর কি করব। গুড মর্নিং এভরিওয়ান। আজ হলো নেক্সট ডে, ফাইনালি দিনটা এসেই গেছে। সকাল এখন প্রায় 5টা 15 মতো বাজে। আমি ঘুম থেকে উঠে একটুখানি স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এবারে ভাবছি পুজোটা ঝটপট সেরে নিই কিছুক্ষণের মধ্যে, কারণ হাতে আর টাইম নেই। 6টার মধ্যে আমাদের ফুল একদম রেডি হয়ে যেতে হবে, একদম ব্রেকফাস্ট করে। তবে ব্রেকফাস্ট এত সকালে খুব বেশি করা যায় না, ভীষণ গাটা গোলায়, তাই একটুখানি যে কেকটা রাখা ছিল সেটা বেঁচে আছে। কেক, চা আর গুগলু যদি দুধ খায় দুধ খাবে, তা নাহলে শুধুই কেক খেয়ে যাবে। তো এখানে আমি পুজোর জোগাড়টা করে নিচ্ছি।
গতকাল ভাগ্যিস সমস্ত কিছু জোগাড় করে রেখেছিলাম, যেমন বাসন ধুয়ে রেখেছিলাম, এমনকি প্রদীপের সলতেও ভরে রেখেছিলাম যাতে বেশি টাইম না লাগে। তাই খুব তাড়াতাড়ি পুজোটা করে নিতে পেরেছি, কারণ একটু পাঁচালিটাও পরবো, টাইম লাগবে 5-10 মিনিট, সেই জন্য। যাওয়ার আগে থেকে কদিন ধরে এত দৌড়ঝাঁপ চলছে, পুরো ঘরের কাজ গোছানো, জিনিসপত্র কেনাকাটা, আর যেহেতু হাইকিং করব তার জন্য একটুখানি প্রস্তুতি নিয়েই যেতে হবে। আর ওখানকার ওয়েদারও শুনছিলাম একটু ঠান্ডা, কেউ কেউ বলছে সেই আমরা যেই সময়টাই যাব বেশ কটা দিন ঠান্ডা থাকবে। আর যেহেতু আমরা মোটামুটি কোস্টাল এরিয়ার মধ্যেই থাকবো, তাই সেখানে একটুখানি ঠান্ডাই হয়। তো সেই জন্য একটু জামা কাপড়ও ভেবে চিনতে নিতে হচ্ছে। যাওয়ার আগে এত কিছু চিন্তা না, মাথাটা কীরকম ভার লাগছে, মনে হচ্ছে কখন এইসব থেকে মুক্তি পাবো, একটুখানি শান্তি মনে বসবো। তো যাই হোক, পুজো হয়ে গেছে। পুজো করার পর এসে কিচেনে আগে ডিশওয়াশারটাকে খালি করে রাখলাম, নইলে এতদিন ধরে ডিশওয়াশারের মধ্যে বাসনগুলো পড়ে থাকবে। তাই ভাবলাম সকালবেলা উঠি বাসন কোসনগুলো গুছিয়ে রেখে দিই। এরপরে তো চা খাবো, চায়ের কাপ টাপ আর 1-2 প্লেট থাকবে, হাতে করে ধুয়ে রেখে দিয়ে যাব। এমনকি ফিল্টারে যে জলটা থাকে এক্সট্রা, সেটাকেও ভাবছি ভালো করে ফেলে ফিল্টারটাকে একটু ক্লিন করে একটুখানি জলটাকে শুকোতে দিয়ে যাব, যাতে ফিল্টারের মধ্যে নোংরা না হয়ে যায়। কোথাও ঘুরতে গেলে প্রথম কদিন বাইরে খেতে খুব ভালো লাগে দেখবেন, তার কিছুদিন পর থেকেই শুরু হয়ে যায় একটুখানি মনে হয় হালকা কিছু খাই, বাড়ির খাবারটা মন টানে। তখন মনে হয় আহা, কোথাও যদি একটু ডাল ভাত পাই কি ভালো লাগে। ওই জন্য কোথাও গেলে আমরা বেশ কয়েকদিন ভালো মতো বাইরে খাবার পর তারপরে আমরা খুঁজতে থাকি এখানে আশেপাশে কোথায় ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, সেখানে একটু স্যালাড আর পাতলা করে ডাল ভাত খাবো। তো সেগুলোই ভাবছিলাম যে কোথায় কোথায় খাওয়া যায়, শুনেছি ওখানে নাকি খুব ভালো ভালো রেস্টুরেন্ট আছে এবং খাবারগুলো খুব ভালো হয়। তো যাই হোক, এখানে দেখুন আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি, আর এখানে এখন ব্রেকফাস্টও করে নিচ্ছি। গোলক বলল তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিতে, এবারেও উবের বুক করবে। আমি এখানে জিন্স আর একটা টপ পরেছি, সাথে একটা স্টোলও নিয়েছি। জানি স্টোলটা হয়তো মানানসই লাগছে না, কিন্তু এটা আমি রাখি, যখন ফ্লাইটে যাই এই স্টোলটা গায়ে দিয়ে যাই, কি আরাম লাগে। আর সোয়েটার পরে থাকলে আবার অতিরিক্ত গরম লাগে, সেই জন্য স্টোলটা নিই। আবার অনেক সময় গুবলু কি করে, বলে আমার পাগুলোতে একটু চাপা দাও, আমরা দুজনে মিলে স্টোলের মধ্যে গুপিচুপি হয়ে বসে থাকি। সব দুগ্গা করে এবার বেরিয়ে পড়ি। আমাদেরও উবের চলে এসেছে। আসেনি? ও দেখো কত তাড়াহুড়ো করলাম, ভুল জায়গায় চলে গেছে উবের। একদম বাড়ির কাছাকাছি এসে একটা অন্য বাড়িতে চলে গেছে উবেরটা। ভাবলাম বাইরে গিয়েই দাঁড়াই, ও দেখতে পেলে বুঝতে পারবে, তাই বাড়ির লাইটগুলো তাড়াতাড়ি ঝটপট বন্ধ করে দিলাম, আর এসিটাকেও সেট করে দিয়েছি একটা টেম্পারেচারে। এবারে চলুন বাইরে যাই। আর বাইরে না টিপ করে বৃষ্টি পড়ছে, আর দেখুন কি মেঘলা হয়ে আছে। এখন বেশ কদিন পর বৃষ্টি আছে, গাছে জল দেবার আর চিন্তা নেই, বেশ আনন্দ হচ্ছে। এখানে তো বৃষ্টি হবে, যেখানে যাব সেখানে অত বৃষ্টি নেই, ওখানে তো অত বৃষ্টি হয়ও না শুনেছি। তো যাই হোক, ফাইনালি আমাদের উবের এসে পৌঁছে গেছে। এবার লাগেজগুলো তুলে রওনা দেবার পালা। আমাদের বেশ ভালোই লাগেজ হয়েছে, 3টে ছোট হলেও 3টে লাগেজ তো হয়েছে, মানে 3টে কেবিন লাগেজ আর 3টে তার সাথে ব্যাকপ্যাক আর একটা এরকম বড়, সেগুলোকেও রাখতে হবে। আবার যেখানে যাব সেখানেও আমাদের একটা গাড়ি নিতে হবে বড় দেখেই, তা না হলে আবার এতগুলো লাগেজ ঢুকবে না। শুধু তো এই লাগেজগুলো না, ওখানে গিয়ে যে কেবিনে থাকবো তার জন্যও বেশ অনেক জিনিসপত্র কিনতে হবে, সেগুলোর জন্যও আবার জায়গা চাই। তাই ছোট লাগেজগুলো অনেকটা হেল্প করে, কারণ এগুলো সিটেও অনেক সময় নিয়ে নেওয়া যায়। দুটো বড় লাগেজ হলে সেটা আবার করা যায় না। তো যাই হোক, চলুন দুগ্গা করে বেরিয়ে পড়ি। আর আমাদের সাথে যারা যাচ্ছে তারাও সবাই আলাদা উবের করে নিয়েছে। খুব আনন্দ হচ্ছে মনের মধ্যে, আবার একটু কীরকম দুঃখও করছে, সেটা তো আপনাদের বললাম। আনন্দ হচ্ছে এই কারণেই, যেহেতু এবারে একসাথে অনেকে মিলে যাচ্ছি, একসাথে অনেকে মিলে বেড়াতে যাওয়ার আনন্দটাই আলাদা। তো যাই হোক, এখন পৌঁছে গেছি এয়ারপোর্ট। আমরাই মনে হচ্ছে সবার প্রথম পৌঁছেছি, মানে আমাদের সাথে যারা যাচ্ছে তারা এখনো এসে পৌঁছয়নি। চলুন আমরা চেক ইন করে নিই, ওরা ততক্ষণে আসুক। গোলক যতক্ষণে চেক ইন করছে, আমি এখানে মিনিয়াপলিস এয়ারপোর্টটা আপনাদের দেখাচ্ছিলাম। কি সুন্দর সাজানো, পরিষ্কার, বেশ ভালো লাগে। আর সকালবেলা থেকে রাশ দেখছেন, প্রচণ্ড ভিড় থাকে সকালবেলা থেকে ফ্লাইটের। আমরা তো তাও একটু আগে পৌঁছে গেছি, এরপরে আরও ভিড় বেড়ে গেছিল। দেখবেন কোথাও যখন বেড়াতে যাই আনন্দে মুখ চোখ একদম গ্লো হতে থাকে, আর যখন ফিরি পুরো ভূতনি হয়ে ফিরি, কারণ তখন মনও খারাপ থাকে, সাথে সানবার্নও হয়ে যায়। আমাদের লাগেজ ড্রপ হয়ে গেছে, এবারে আমরা সিকিউরিটি চেকিংয়ে যাচ্ছি। সবাই হ্যাপি যাওয়ার সময় সবার মুখগুলো একদম জল করে। এই যে প্রিয়া এসে গেছে।
যাচ্ছে, আমরা সবাই একসাথে যাচ্ছি। আমরা পাড়ার মানে শিল্পী চলে এসছে, শিল্পী এসে গেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই তো না 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 না, আমি ব্লগ করছি, সবাই হাই করে দাও। চলো চলো যাও, তুমি করে এসছো? যাও যাও যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমাদের সব ব্রেকফাস্ট নেওয়া হয়ে গেছে, স্টারবাকস থেকে ব্রেকফাস্ট তুলেছি। আরও অনেকগুলো ব্রেকফাস্টের অপশন ছিল, সবাই নিয়েছে, নিয়ে ব্যাগে নিয়ে নিয়েছে, কারণ 4-4.5 ঘন্টার ফ্লাইট তো ফ্লাইটে আমাদের খেতে লাগবে। এখন একটু চা আর কেক খেয়ে এসেছি বলে পেটটা এখন ভরা ভরা লাগছে, এখন খেতে ইচ্ছা করছে না, কিন্তু খাবার নিয়ে নিয়েছি, বেশ খিদে পায়। আর ফ্লাইটে তো জানেনি কত দাম দিয়ে কিনে খেতে হয়, তো সেই জন্য আমরা নিয়ে নিয়েছি সবাই। আর এই যে আসছে এখন সবাই। দেখবেন সব কিছু আসবেই ভালো, বিশেষ করে আনন্দের মুহূর্তগুলো এসে গেল তো কিভাবে নিমেষের মধ্যে একদম কেটে যায় বুঝতেই পারি না। তাই সেই কথাই বন্ধুরা মিলে বলা বলি করছি। এখন তো খুব মজা হচ্ছে, ফেরার সময় খুব খারাপ লাগবে। আর আজকে থেকেই দিন গোনা শুরু, আবার মানে একটা করে দিন পেরোতে থাকবে। আর এই দেখুন ফ্লাইটগুলোকে দেখে আমরা আবার বলা বলি করছি যে ওই যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল, তারপরে আমরা এই প্রথমবার ফ্লাইটে চাপছি। তাই সবারই বুকটা একটু দুকপুক করছে, আর সবাই আমরা প্রার্থনা করছি যে অক্ষত অবস্থায় যাচ্ছি, সেই অক্ষত অবস্থায় যেন বাড়ি ফিরতে পারি। তো যাই হোক, চলে এসেছি যেখান থেকে আমরা বোর্ডিং পাস নেব। এই সবার কেমন মজা হচ্ছে বলো? হাত তুললে হবে না, বলো কেমন মজা লাগছে। শিল্পী আমরা কতজন মিলে যাচ্ছি? 9 মিলে যাচ্ছি। হ্যাঁ, ভীষণ শুরু হলো জাস্ট জার্নি। হ্যাঁ, ভালো মতো একদম দারুণ ঘুরি। আর পার্কগুলো যাবো, ন্যাশনাল পার্ক যাবো, ভীষণ সুন্দর সুন্দর সিনারি, সব শেয়ার করবো আপনাদের সাথে। ফাইনালি সময়টা এসে গেছে, এবার আমাদের ফ্লাইটে উঠে বসার সময়। আর ফ্লাইট জার্নি আমার যে খুব খারাপ লাগে তা নয়, তবে হ্যাঁ, দেশে যাওয়ার সময় যে 16 ঘন্টা জার্নি করতে হয় একটা ফ্লাইটে, মানে কন্টিনিউ, সেইটা আমার ভালো লাগে না। অতক্ষণ বসে থাকাটা সত্যি খুব কষ্টকর হয়। ফাইনালি বসে গেছি ফ্লাইটে। আর এইবারে ডেল্টাতে যাচ্ছি, খুব মজা হচ্ছে, কারণ দেখুন স্ক্রিন আছে, দেখতে দেখতে যেতে পারবো। 4-4.5 ঘন্টার জার্নি তো মানে বোর হবো না, হ্যাঁ না গুডলু? প্রিয়ারা আছে পেছনে, ওরা পেছনে আমাদের থেকে 1-2 সিট পেছনে বসেছে, আমরা সামনে। আর এবারে ভাবছিলাম, এবারে আমাদের যে উইংয়ের ওপরও পড়েনি, নইলে উইংয়ের ওপর পড়লে না কিচ্ছু ভিডিও করতে পারি না। তো মানে ওই টেক আপের ভিডিওটা করতে আমার খুব ভালো লাগে প্রতিবার। তো যাই হোক, এবারে উইং পড়েনি, আমি ভীষণ হ্যাপি। চলুন টাইম নষ্ট না করে একটা মুভি চালিয়ে দিই, কারণ এখন টেকআপের সময় হয়ে গেছে। এই সময়টা বেশ ভয় লাগে, তাই ভাবলাম ভয়টা যাতে না হয় সেই জন্য মুভিতে কনসেন্ট্রেট করি। আর এখানে বাচ্চি কি মুভি দেখা যায়। তো এখানে অনেকগুলো ভালো ভালো মুভি ছিল, তার মধ্যে লায়ন কিংটা আমার দেখা ছিল না, ভাবলাম ওটাই দেখি। এরকম আমার মানে অ্যানিমেশন মুভি দেখতে ভীষণই ভালো লাগে। তো যাই হোক, ফাইনালি আমাদের প্লেন মাটি ছেড়ে এখন আকাশের পথে রওনা দিল। আমাদের বাড়ি থেকে এয়ারপোর্টটা খুব কাছে, অনেক প্লেন আমাদের বাড়ির ওপর দিয়ে যায়, মানে সবসময় দেখি প্লেন যাতায়াত করছে। একবার তো গোলক মেক্সিকো থেকে ফেরার সময় বলল আমাদের বাড়ির ঠিক ওপর দিয়েই প্লেনটা যাচ্ছে জানো। তো আমারও তাই মনে হলো, দেখি তো জানলা দিয়ে আমাদের বাড়িটা দেখা যায় কি না। তো যাই হোক, চলুন এখন মুভিটা দেখি। এখানে দেখুন এই লায়ন কিংটা চালিয়েছি, কি ভালো মুভিটা। আর এইরকম মুভিগুলো দেখতে দেখবেন ছোটোবেলা থেকেই আমাদের ভীষণ ভালো লাগে। মনে পড়ে সেই মোংলির কথা, জঙ্গল বুক, আমাদের তো ভীষণ প্রিয় ছিল এটা। ফাইনালি 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা ফ্লাইট জার্নির পর আমরা পৌঁছে গেছি সান ফ্রান্সিসকো। আর দেখুন ল্যান্ডস্কেপিংটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, পুরো পাহাড়। আর পাহাড়ে কোনো গাছগাছালিও সেরকম দেখতে পাচ্ছি না, যদিও এখন অনেকটাই ওপরে আছি, গাছগুলো অতটা প্রমিনেন্ট হয়নি, কিন্তু পাহাড় একটা কীরকম ধুলোর পাহাড় মনে হচ্ছে। যাই হোক, এবারে খানিকটা কাছে এসেছি, দেখুন এখন রাস্তাগুলো মানে সরু সরু চুলের মতো রাস্তাগুলোও দেখতে পাচ্ছি। যত প্লেনটা আস্তে আস্তে মাটির কাছাকাছি আসে, তত যেন জিনিসগুলো অনেক বেশি স্পষ্ট হয়ে আসে, আর বেশ ভালো লাগে। এবারে যেন অল্প অল্প করে বাড়ি ঘর এগুলোও দেখা যাচ্ছে, ল্যান্ডটাকেও ভালো করে দেখা যাচ্ছে। ও মা, এগুলো আবার কি এরকম লাল, সবুজ, সাদা, এগুলো আবার কি যেন বুঝতে পারছি না। যাই হোক, ওখানে গেলেই বুঝতে পারবো কি জিনিস। বাড়িগুলোও দেখা যাচ্ছে, দেখুন কি ছোট্ট ছোট্ট।
যখন কোনো একটা নতুন জায়গায় যাই, প্লেন থেকে সেই জায়গাটা দেখতে কতটা সুন্দর লাগে সেটাই দেখার চেষ্টা করি, আর কতটা আলাদা লাগে আমরা যেখানে থাকি সেখানের থেকে। বাপ রে, এই ব্রিজটা দেখেছেন কত বড় লাগছে ওপর থেকে, সামনে থেকে না জানি আরো কত বড় লাগবে। পৌঁছে গেছি আমরা, এখন কিছুক্ষণ বসতে হবে, মানে 5-7 মিনিট মতো। ঘুমোলো আমি হতে পারিনি, আমি মুভি দেখছিলাম লায়ন কিং, ভীষণ সুন্দর মুভিটাও শেষ হলো আর ল্যান্ডও করলো। একটু সর না, দেখা যাচ্ছে না। এই যে পৌঁছে গেছি, চলো 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 চলো। ফাইনালি ক্যালিফোর্নিয়া এসে পৌঁছালাম। আমরা প্রথমে মিনিয়াপলিস থেকে সান ফ্রান্সিসকো এলাম। এখানে এসে আমরা যে ডাউন টাউন আছে এখানে, মানে গোল্ডেন গেটের কাছাকাছি আমরা থাকবো। তো তার আগে এখান থেকে যে এন্টারপ্রাইজ থেকে কার নেয়, সেখান থেকে আমরা কার অলরেডি কস্কো থ্রু বুক করে রেখেছিলাম, সেখানেই এসেছি। আর এই দেখুন, এই কারটা আমরা নিয়েছি। আর এই যে এখন সব লাগেজগুলো তোলা হচ্ছে। এই গাড়িটাই এখন আমাদের সাথে 10 দিন থাকবে। কস্কো থ্রু এই কার্ডটা আমরা বুক করেছিলাম, আর যেহেতু কস্কোর আমাদের মেম্বারশিপ কার্ড আছে, সেই জন্য এটা আমাদের অনেকটাই সস্তা পড়েছে। আপনারা যদি কেউ কোথাও এরকমভাবে ট্রাভেল করেন, কার নিয়ে যান, সেখানে গিয়ে কার পিক আপ করেন, তাহলে কস্কো থ্রু করে দেখতে পারেন, হয়তো অনেকটাই লাভবান হতে পারেন। তো চলুন, এখন আমরা এয়ারপোর্ট ছেড়ে বেরিয়ে পড়েছি সান ফ্রান্সিসকোর যেখানে ডাউন টাউন, সেখানে যাব। আর এখানে জায়গাটা কত অন্যরকম লাগছে। প্রথমে তো বেশ কিছুদিন অবাক হয়েই দেখি জায়গাটা কতটা আলাদা, ল্যান্ডস্কেপিংটা কতটা আলাদা। আর দেখুন চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, একদিকে পাহাড় আর একদিকে সমুদ্র। পাহাড়, জঙ্গল, সমুদ্র, এই তিনটের মধ্যেই সমুদ্র যেন আমাকে বেশি টানে। তাই সমুদ্রও আছে জেনে এখানে আমি খুব খুশি হয়েছিলাম যে সমুদ্রের ধারে ধারেই যাব ম্যাক্সিমাম সময়টায়। খুব মজা হচ্ছে মনে মনে, আর ভাবছি কখন সমুদ্রের দেখা পাবো। যখন ছোটবেলায় পুরী বা দীঘা যেতাম, ট্রেন বা বাস থেকে নেমেই মনে হতো এবার বোধহয় সমুদ্র দেখতে পাবো। মনটা ছটপট করতো কখন সমুদ্রের জলে নামবো। তো যাই হোক, এই যে দেখতে পেয়ে গেছি। বাকিটা আবার পরের ব্লগে শেয়ার করব। সবাই খুব ভালো থাকবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের মতো বাই বাই।